গ্রামের নাম ছিল ভোলারপাড়া। ছোট্ট এই গ্রামটা চারপাশে বড় বড় গাছগাছালিতে ঢাকা ছিল। বিশেষ করে গ্রামের এক প্রান্তে বিশাল এক আম বাগান ছিল। এই বাগান নিয়ে প্রচুর গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়স্করা বলতো ওই বাগানে রাতে কেউ একা গেলে সে আর ফিরে আসে না। শিশুদেরকে সাবধান করা হতো, মাগরিবের পর ওইদিকে কেউ যাবি না, গেলেই পরীর খপ্পরে পড়বি। কিন্তু গ্রামের তরুণরা কি এসব গুজবে বিশ্বাস করবে? না। ঠিক তাদেরই মধ্যে একজন তরুণ হলো সোহেল। সে ছিল দুঃসাহসী, ভয় বলে তার কিছুই ছিল না। এক সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সে আড্ডা করার মাঝখানেই বাজি ধরল, আমি আজ রাতেই আম বাগানে যাব, দেখি কেমন পরী থাকে ওখানে, পরী দেখে আসব। সবাই বিস্মিত হয়ে তার দিকে তাকালো। সবাই তাকে সাবধান করে বলল, পাগল হোস না, ওখানে গেলে আর ফেরার রাস্তা পাবি না। কিন্তু সোহেল হেসে বলল, ভূত পরী কিছুই নেই, এই সব গাঁজাখুরে কথা। রাত বাড়তে লাগলো। সোহেল ব্যাগে একটা টর্চ লাইট নিল এবং একাই আম বাগানের দিকে হাঁটতে লাগলো। রাত তখন প্রায় 12টা। চাঁদের আলো আবছা হয়ে আসছিল। চারপাশে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। আম বাগানের ভেতরে ঢুকতেই সোহেল টের পেয়ে গেল আশপাশটা খুবই নিস্তব্ধ। গাছের পাতাগুলোও যেন কোনো এক অজানা ভয়ে কাঁপছে। সে হাঁটতে হাঁটতে বাগানের গভীরে চলে গেল। হঠাৎই একটা গাছের ডালে একটা নড়াচড়ার মতো কিছু হয়ে উঠল। সোহেল টর্চ লাইট ধরতেই দেখল একটা মেয়ে গাছের ডালে ঝুলে বসে আছে। তার গায়ে সাদা একটা পাতলা নরম পোশাক, লম্বা কালো চুল আর চোখ দুটো যেন গা ছমছমে করা অন্ধকার। মেয়েটি ধীরে ধীরে নিচে নামলো, কিন্তু অবাক করার ব্যাপার হলো তার পা মাটিতে স্পর্শ করল না। সে যেন ভাসছিল। সোহেল বুঝতে পারল এ কোনো সাধারণ মেয়ে নয়। তার কণ্ঠে ফিস ফিস শব্দ ভেসে এলো, তুমি আমায় দেখতে এসেছো? ভালো করনি, ভালো করনি তুমি। মাটির নিচ থেকে যেন শিকড় বেরিয়ে আসতে লাগলো। ধীরে ধীরে সেগুলো সোহেলের পায়ের চারপাশে পাকিয়ে উঠল। সে নড়ার চেষ্টা করল, কিন্তু সোহেলের শরীর যেন জমে গেল। সোহেল পেছাতে চাইল, কিন্তু তার শরীর অবশ হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। সোহেল কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? কে তুমি? মেয়েটি মৃদু হেসে বলল, আমি এই আম বাগানের পরী। তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে কিন্তু ধরা দিইনি, আর তাই তুমি আর আমার কাছ থেকে ফিরতে পারবে না। তার হাসির মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল, কিন্তু একই সাথে ভয়ঙ্কর ঠান্ডা ভাব। হঠাৎ করেই চারপাশের গাছগুলোর ছায়া যেন জীবন্ত হয়ে উঠল। একটা ফিসফিসানি বাতাসের মধ্যে ভেসে এলো, ফিরে এসো, ফিরে এসো, তুমি এই বাগানের অংশ হয়ে যাও, ফিরে এসো। সোহেল বুঝতে পারল সে আসলেই ভুল করেছে। পরী তার দিকে হাত বাড়িয়ে দিল। তার আঙ্গুলগুলো ছিল একেবারে সরু, তবে নখগুলো ছিল লম্বা লম্বা এবং কালচে। সেই নখগুলো ধীরে ধীরে সোহেলের গলায় স্পর্শ করল, আর হিমশীতল অনুভূতি তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সোহেল চিৎকার করতে চাইল,
কিন্তু তার কণ্ঠ যেন আটকে গেল। চারপাশের অন্ধকার গাছের ছায়াগুলো তাকে ঘিরে ধরছিল। পাতার ফাঁক দিয়ে অদৃশ্য চোখ জ্বলজ্বল করে উঠছিল। হঠাৎই গাছের শাখাগুলো নড়তে শুরু করলো, যেন কেউ শ্বাস নিচ্ছে, যেন পুরো এই বাগানটায় একটা জীবন্ত প্রাণী। সোহেল প্রাণপণে ছুটতে লাগলো, কিন্তু পেছন থেকে মেয়েটি যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সোহেল দৌড়াতে লাগলো, কিন্তু মনে হলো যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরছে পেছন থেকে। বাড়ির পথ যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছিল। রাতের বাতাসে ভেসে আসছিল কান্নার শব্দ, মাঝে মাঝে চাপা হাসির আওয়াজ। মসজিদের কাছে পৌঁছাতে একদম হঠাৎই পেছনের সমস্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। সে নিঃশ্বাস নিতে নিতে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তখনই সে অনুভব করল তার কাঁধের উপরে একটা ভারী হাত। সে ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই, একদমই কেউ নেই, নিস্তব্ধ চারিদিক। কিন্তু বাতাসে তখনও ভেসে আসছিল সেই ফিসফিসানি কণ্ঠস্বর, ফিরে এসো, ফিরে এসো, তুমি তুমি আমার কাছেই থাকবে, ফিরে এসো, ফিরে এসো। সেদিনের পর থেকে সোহেল আর কখনো আমবাগানের দিকেও যায়নি, কিন্তু মাঝে মাঝেই রাতের বেলা সে অনুভব করত তার জানালার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে তার মনে হতো তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ তার ঘাড়ে গভীর নিঃশ্বাস ফেলছে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না।